দিয়ে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করব সেগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি কেমন হয়? এগুলো হচ্ছে যেমন মনে করেন আপনার কোনো কিছু আপডেট করা লাগতেছে, আপনার একটা ওয়েবসাইট আছে বা পোর্টফোলিও আছে যেটাতে আপনি কোনো একটা জিনিস আপডেট করতে চাচ্ছেন বা এক্সট্রা একটা পেজ অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হার্ড কোডে সেটা চেঞ্জ করতে হবে, আবার নতুন করে সেটার জন্য কোড লিখতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের প্রবলেম। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আমরা রিইউজেবল না বা এটা ডাইনামিক না, অটোমেটিক্যালি এটা চেঞ্জ করা যায় না। সো এটা কোনো জায়গায় কোনো জিনিস নতুন করে অ্যাড করতে হলে সেক্ষেত্রে আমাদের আবার কোডে গিয়ে সেটাকে পরিবর্তন করে আসতে হয়। বাট ডাইনামিক ওয়েবসাইটে যেটা সুবিধা, ডাইনামিক ওয়েবসাইটে আমরা যেটা করতে পারি, যেমন আমরা একটা সিস্টেম তৈরি করলাম, মনে করেন এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? সো অথবা আমরা ব্লগ কন্টেন্ট একটা ওয়েবসাইট তৈরি করলাম বা ব্লগ পোস্টিং টাইপের একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো ডাইনামিক ওয়েবসাইটে গেলে যেমন হয়, এটার জন্য প্রথমত একটা এডমিন প্যানেল থাকে এবং একটা ফ্রন্ট এন্ড পার্ট থাকে। সো এডমিন প্যানেল থেকে আমরা চাইলে যে কোনো ব্লগ চেঞ্জ করতে পারি, নতুন পিকচার আপলোড করতে পারি, এবং সেটা কি হয় ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়। যেমন আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে সাপোজ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে ই কমার্স ওয়েবসাইটে, যেটা ফ্রন্ট এন্ড পার্ট, সেটাতে মনে করেন অনেকগুলো প্রোডাক্ট ডিসপ্লেতে আছে। সাপোজ আমরা কোনো একটা প্রোডাক্ট ডিলিট করে দিতে চাচ্ছি, তো আমরা অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করি, সেটা ডিলিট করতে পারি। অথবা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেটা অ্যাড করতে পারি এবং সাথে সাথে সেটা কিন্তু ফ্রন্ট এন্ড বা ইউজার এন্ড যে পেজটা থাকে সেটাতে কিন্তু আপডেট হয়ে যায়। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা করতে পারি পিএইচপি এর মাধ্যমে। এরপরে আরো অনেক ধরনের অ্যাকচুয়ালি কাজ পিএইচপি এর মাধ্যমে করা যায়, এখানে আমি উল্লেখ করেছি। সো এর বাইরে আমরা পিএইচপি দিয়ে আরো অনেক ধরনের ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, যেমন ডাইনামিক ই কমার্স ওয়েবসাইট হতে পারে সেটা। তারপর হচ্ছে কি আরো এন্টারপ্রাইজ লেভেলের যদি আমরা একটু চিন্তা করি, বিজনেস স্টেক রিলেটেড যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আরো অনেক ধরনের যেমন আমরা আরএবিসি অর্থাৎ রুল বেসড যেটা ওয়েবসাইট থাকে সেগুলা আমরা করতে পারি পিএইচপির মাধ্যমে। যেমন সিএমএস তৈরি করতে পারি আমরা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম একটা পপুলার পিএইচপির সিএমএস হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, যেটা অ্যাকচুয়ালি পিএইচপি দিয়ে তৈরি করা। সো আরো কয়েকটা আছে সিএমএস, যেমন জুমলা আছে, ড্রুপাল আছে। সো এর বাইরে আমরা চাইলে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি ডায়নামিক পিএইচপি দিয়ে। আরো অনেক ধরনের আসলে তৈরি করা যায়। আর যেমন ইআরপি সিস্টেম আমরা তৈরি করতে পারি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি পিএইচপি এর মাধ্যমে। ওকে, সো আমরা আশা করছি পিএইচপি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা পেয়েছি। সো এখন অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যাল সেশনের দিকে একটু আগে আমাদের পিএইচপি এনভায়রনমেন্ট সেটআপ করে নিতে হবে, বা পিএইচপি যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সো এটা রান করার জন্য সার্ভারের প্রয়োজন। এটা সার্ভার ছাড়া অন্য কোনো জায়গায় যেমন ব্রাউজারে সেটা রান করতে পারে না। যেমন আমরা যে এইচটিএমএল সিএসএস দিয়ে যদি আমরা কোনো কিছু কোন একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা কিন্তু ব্রাউজারে সরাসরি রান করতে পারে। বাট পিএইচপি কিন্তু এরকম না, এটা যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটার একটা সার্ভার প্রয়োজন হয়। সো আমরা যদি পিএইচপি রান করতে চাই বা পিএইচপি দিয়ে স্ক্রিপ্ট গুলো এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সার্ভার প্রয়োজন। এরপরে আমাদের পিএইচপিটা প্রয়োজন। তারপর হচ্ছে কি আমাদের, আমরা যদি সেই পিএইচপি দিয়ে কোনো একটা ডাটা স্টোর করতে চাই বা সেগুলাকে আমরা রিট্রাইভ করতে চাই, ডাটাগুলাকে শো করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডাটাবেস প্রয়োজন। এই তিনটা জিনিস আমাদের মাস্ট বি প্রয়োজন। সো সার্ভারের জন্য যেমন আছে হচ্ছে অ্যাপাচি আছে। সো আমরা অ্যাপাচির যে ওয়েবসাইট, সেখান থেকে চাইলে অ্যাপাচিটা ডাউনলোড করতে পারি। তারপর পিএইচপির যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা পিএইচপিটা ডাউনলোড করতে পারি। এবং ডাটাবেসের জন্য আমরা নরমালি হচ্ছে কি পিএইচপির সাথে মাইএসকিউএল ইউজ করা হয়। অন্যান্য ডাটাবেস গুলো আসলে ইউজ করা যাবে, বাট মাইএসকিউএলটা পিএইচপির সাথে ডেডিকেটেড ডাটাবেস যেহেতু, বা এটা পিএইচপির সাথে মোর কম্পিটেবল, সে কারণে এটা বেশি ইউজ করা হয় মাইএসকিউএলটা। বা আপনারা বিভিন্ন জব
সার্কুলারও দেখবেন পিএইচপির সাথে মাইস্কুয়েল কে ডিমান্ড করে আর কি ওরা। যাই হোক, এই তিনটা জিনিস আমরা চাইলে আলাদা আলাদা ভাবে কনফিগার করতে পারি, ইনস্টল করতে পারি এবং প্রত্যেকটাকে কনফিগার করতে পারি, যেটা আসলে অনেক লেন্থি একটা প্রসেস। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা আমরা দেখি 80% বা 90% ক্ষেত্রে আমরা এই ধরনের এই কাজ করে থাকি সবাই। সেটা হচ্ছে কি, আমরা যেখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবো, যেটার মাধ্যমে আমাদের পিসিটাকে, লোকাল পিসিটাকে আমরা একটা লোকাল হোস্টে পরিণত করবো বা একটা লোকাল সার্ভারে পরিণত করবো। সো একটা থার্ড পার্টি আমরা যেগুলো একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি, যেটাতে আসলে এই তিনটা জিনিস ইন্টিগ্রেটেড করা থাকবে, যেমন একটা সার্ভার থাকবে, আমাদের হচ্ছে সেখানে পিএইচপিও থাকবে এবং ডাটাবেসও ইন্টিগ্রেট করা থাকবে। সো এরকম থার্ড পার্টি সফটওয়্যারের মধ্যে আমরা যেমন জ্যামপিপি ইউজ করতে পারি, অথবা আমরা ওয়াম্প সফটওয়্যারটা ইউজ করতে পারি। সো এটা আমরা অ্যাকচুয়ালি কোথায় পাবো? আমরা যদি একটু সার্চ করি জ্যামপিপি, এখানে যদি আমরা একটু সার্চ করি জ্যামপিপি, স্ক্রিন যদি একটু ছোট দেখা যায় আপনারা আমাকে একটু বলবেন, দেখতে পাচ্ছেন কিনা আপনারা নাকি? একটু বড় করলে ভালো হয়। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সো আমরা যদি জ্যামপিপি সার্চ করি, দেখেন এখানে যদি আমরা একটা আসি জ্যাম, ঠিক আছে, জ্যাম্পার এক্স হয়তো ইম্পর্টেন্ট না, আর হচ্ছে এখানে এ কি মিন করতেছে আমাদের অ্যাপাচি, তারপর হচ্ছে মারিয়া ডিবি, তারপর হচ্ছে পার্ট, তারপর হচ্ছে পিএইচপি। এই জিনিসগুলা আসলে এই সফটওয়্যারটাতে ইন্টিগ্রেট করা আছে আর কি। সো আমরা সবসময় লেটেস্ট পিএইচপি যেটা আছে সেটা ইনস্টল করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 8.2.1 সবচেয়ে লেটেস্ট আর কি। সো এটা আমরা যদি ডাউনলোড দেই এখান থেকে, তো এখানে এই যে জ্যামপিপের যে ফাইল বা ডাউনলোড ফাইলটা আমাদেরকে হচ্ছে প্রোভাইড করে দিবে আর কি। ওকে, এই যে এখানে দিয়ে দিচ্ছে আর কি। সো আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। এরপরে হচ্ছে ইনস্টল করে নেবেন আর কি। আশা করছি ইনস্টল করতে পারবেন সবাই, করতে সমস্যা হলে দেখাবেন আর কি, সমস্যা নাই। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আমাদের কোড এডিটর, কোনটা আমরা ব্যবহার করব। সো আমি রিকমেন্ড করবো বিএস কোড ইউজ করার জন্য। সো আমরা যদি বিএস কোড সার্চ করি এখানে, এবং এই জায়গায় যদি আসি যে ডাউনলোড ফর উইন্ডোজ, ম্যাক ইউজার হলে ম্যাকের জন্য আপনারা ডাউনলোড করতে এখানে অপশন আসবে। সো আমরা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ যদি ক্লিক করি, এই যে আমাদের জন্য সেটা সে রেডি করে দিচ্ছে আর ঠিক আছে। সো অবশ্যই আপনাদের কম্পিউটারের বিটটা চেক করে নেবেন, উইন্ডোজ এর কত বিটের, সেই অনুযায়ী ডাউনলোড করবেন। 64 বিট হলে আপনি 32 বিট অথবা 64 বিট যে কোনোটাই ডাউনলোড করতে পারবেন। আর যদি 32 বিট সিস্টেম হয় তাহলে 32 বিটটাই ইনস্টল করতে হবে, 64 বিটটা সেখানে রান করবেন। সো জ্যামপিপি ইনস্টল করার পরে যদি আপনাদের সিনারিওটা কেমন হবে, আমরা যদি একটু আসি জ্যামপিপি এখানে সার্চ করি, এবং এই যে এই ধরনের আসবে আর কি, এবং এখানে যদি আমরা ক্লিক করি এক্সপ্লোর, সো এইখানে দেখবেন হচ্ছে কি htdocs নামের একটা ফোল্ডার আসবে। এখানে অনেকগুলো আসলে ফাইল ফোল্ডার আসবে, যেগুলা আসলে আমাদের প্রয়োজন নেই, সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন। সো এটা আসলে কিভাবে কাজ করে, এখানে দেখেন এখানে হচ্ছে একটা সার্ভার আছে, এখানে ডাটাবেস আছে, অর্থাৎ এই পিসিটাকে আমরা একটা লোকাল সার্ভারে কি করতে পারবো, পরিণত করতে পারবো। সো লোকাল সার্ভারে যদি এটাকে আমরা চেঞ্জ করতে পারি বা লোকাল সার্ভারে যদি পরিণত করতে পারি, তাহলে আমরা পিএইচপিটা এখানে এক্সিকিউট করতে পারবো। নরমালি আমি যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এই জিনিসটা বলি, সেটা হচ্ছে কি আমরা যখন সাপোজ আমি এখান থেকে একটা নিউ ফাইল তৈরি করতেছি, HTML ফাইল মনে করেন, এখান থেকে আমি index.html একটা ফাইল তৈরি করতেছি, ঠিক আছে। সো যখনই index.html দিয়ে এন্টার প্রেস করলাম, দেখেন এটা কিন্তু ওই যে ডিফল্ট যে ব্রাউজারের আইকন সেটা চলে আসবে, এবং এটাতে যদি আমি এখন ডাবল ক্লিক করি, সেটা কিন্তু একটা ব্রাউজার ওপেন হচ্ছে, বাট অর্থাৎ এটা কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে সরাসরি। বাট আমি যদি এখানে একটা পিএইচপি ফাইল তৈরি করে দেখেন index.php এভাবে যদি তৈরি করি,
তাহলে দেখেন এখানে আইকনটা অ্যাকচুয়ালি আসছে কিসের, যে ভিএস কোডে একটা ফাইল যেভাবে দেখায় সেভাবেই আসছে আর কি আইকন। সো আমরা যদি এখন এটাকে ডাবল ক্লিক করি, সেটা কিন্তু কোনো ব্রাউজারে ওপেন না হয়ে দেখেন এটা কোড এডিটরে সেটা ওপেন হয়ে গেছে। তার মানে এখানে যা কোড থাকবে সেগুলো কিন্তু সে এক্সিকিউট করতে পারবে না সার্ভার ছাড়া। কারণ হচ্ছে এটা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি, এটা সার্ভার ছাড়া রানই করতে পারে না। বাট এই জিনিসগুলো কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? যেমন HTML তো সার্ভার সাইড না, এটা হচ্ছে ব্রাউজারে সরাসরি রান করতে পারে। আরো মজার বিষয় হচ্ছে কি, আমরা যদি এতক্ষণ যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি, যেমন আমরা ফেসবুকের কথা বলেছিলাম লগ ইন পেজে। সো আচ্ছা, এখানে একটা নাম দিতে হচ্ছে। ওকে, সো আমরা যদি এখন দেখেন facebook.com সার্চ করি, ওকে, সো এখানে লগ ইন বা সাইন ইন পেজটা চলে আসছে। সো ওকে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যদি আমরা যাই এখান থেকে, আচ্ছা, সো এখানে দেখেন ফেসবুকটা কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা। কিভাবে? এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, r.php, ঠিক আছে? সো এরকম আরো কয়েকটা পপুলার সাইট আছে, যেমন ইয়াহু আছে। So, এগুলো কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা সাইট। ওকে, যাই হোক, যেটা আমরা বলছিলাম যে কি, এখানে আমরা যখনই ফেসবুকে সার্চ করলাম আর কি, দেখেন সার্চ করার পরে এবার যদি আমি ভিউ পেজ হচ্ছে কন্ট্রোল কিউ প্রেস করি, অথবা আমি যদি এইভাবে করে যে ইন্সপেক্ট করি সেভাবেও আমরা যেতে পারি, অথবা এখান থেকে ভিউ পেজ সোর্সে যদি আমরা যাই, এটার কোডটুকু কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছে বা দেখাচ্ছে আর কি, ঠিক আছে? So, এখানে HTML যা কিছু আছে এবং স্ক্রিপ্টের যে জিনিসপত্রগুলো আছে সেগুলাই শুধুমাত্র শো করতেছে, বাট এটার পিছনে যে PHP টা কাজ করতেছে সেটা কিন্তু কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তার মানে একটু আগে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি পিএইচপি প্রথমে সার্ভারে লোড হয় বা এক্সিকিউট হয়, সেখান থেকে সেটা HTML CSS হয়ে কনভার্ট হয়ে সেটা কিন্তু আমাদের ব্রাউজারে আসে, যার কারণে আমরা ব্রাউজারে সেটা বেশিভাবেই দেখতে পাই, HTML CSS এর মতো করেই দেখতে পাই। এটাকে এখন আমরা HTML CSS এর মতো করেই দেখতে পাচ্ছি আর এই কারণে, ঠিক আছে? এখানে কোনো PHP কোড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট এটার এই যে পিছনে কিন্তু পিএইচপি কোডটা কাজ করতেছে। যেমন আমি যদি এখানে একটা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি, এখানে যদি কোনো কিছু ডাটাগুলো দিয়ে সাবমিট করি, সেই ডাটাগুলো দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো। তার মানে এখানে ডাটাগুলোকে সে কি করতেছে, একটা নির্দিষ্ট স্টোরেজে বা একটা নির্দিষ্ট ডাটাবেজে সেটাকে সে রেখে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি কার মাধ্যমে করতেছে? এটা পিএইচপির মাধ্যমে করতেছে। সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, যেটাকে আমরা ব্যাকএন্ড বলতেছি। সো ব্যাকএন্ডে যে কাজটা হয় সেটাকে অ্যাকচুয়ালি আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, অর্থাৎ এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারি না, বিহাইন্ড দ্য সিন কাজ করে, সেটাকে বলা হচ্ছে ব্যাকএন্ড। আর যে জিনিসটাকে আমরা দেখতে পাই, যেমন এখানে আমরা ইম্পোর্ট দিচ্ছি, যেমন এখানে একটা ফেসবুকে ইমেজ আছে, এখানে টেক্সট আছে, হেডার টেক্সট, যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা ভিজুয়ালাইজ করতে পারি এগুলো ক্লায়েন্ট এন্ড বা ফ্রন্ট এন্ড বলে। So, আশা করছি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে যে বিষয়টা আমরা বললাম যে যদি কোনো একটা HTML ফাইল তৈরি করে সেটা কিভাবে ডাবল ক্লিক করে সরাসরি ব্রাউজারে রান করতেছে, বাট এই যে পিএইচপি ফাইল যদি আমরা তৈরি করি সেটাতে ডাবল ক্লিক যখনই করতেছি সেটা ভিএস কোড বা যে কোনো একটা কোড এডিটরে সেটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তার মানে এটা কিন্তু সার্ভার ছাড়া রান করতে পারে না। সো অবশ্যই এটার জন্য একটা সার্ভার প্রয়োজন, কারণ এটা হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সার্ভারে এক্সিকিউট হতে পারে এরকম একটা ল্যাঙ্গুয়েজ। সো এটাকে রান করতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটা লোকাল সার্ভারে পরিণত করতে হবে। সো লোকাল সার্ভারে পরিণত করার জন্য আমাদের যে তিনটা জিনিস প্রয়োজন ছিল সেগুলাকে আমরা নিয়ে নিয়েছি, এবং আমরা যদি একটু আসি যে এমপিপি যে সফটওয়্যারটা আমরা নিলাম যে পিসিটাকে লোকাল সার্ভারে পরিণত করার জন্য, সেটাতে প্রথমে আমাদের লোকাল সার্ভারে যদি পরিণত করতে হয়, এখানে যে সার্ভারটা আছে অ্যাপাচি যেটা ইনস্টল করা আছে সেটাকে আমাদের প্রথমে স্টার্ট করে নিতে হবে। সো আমি যদি এখানে স্টার্টে ক্লিক করি, এই যে অ্যাপাচিটা আমাদের স্টার্ট হয়ে গেছে। এরপর মাইএসকিউএলটা যদি আমরা ক্লিক করি তাহলে সেটা আমাদের স্টার্ট হয়ে গেছে। আপনাদের অনেকের দেখবেন মাইএসকিউএল একটু প্রবলেম হচ্ছে, এখানে এই পোর্ট নাম্বার একটু ঝামেলা হতে পারে। সো সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে কি, আমরা এখানে কনফিগারে আসি, এইখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে একটু নিচের দিকে যদি আমরা আসি,
এখানে একটা দেখবেন পোর্ট নাম্বার আছে 803। সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা যদি কনফিগে ক্লিক করি, ওকে, সো কন্ট্রোল এফ দিয়ে আমরা সার্চ করতে পারি পোর্ট। আচ্ছা, এই যে এখানে, আচ্ছা যদি এখানে এই যে এটাতে পোর্ট নাম্বারটা পেন না পান, তাহলে আপনার এই জায়গাটায় চেক করতে পারেন php.ini। এখানে যদি আমরা ক্লিক করি এবং কন্ট্রোল এফ দিয়ে সার্চ করি, হচ্ছে কি আমাদের পোর্ট নাম্বারটা কত। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে পোর্ট গুলা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। নরমালি হচ্ছে 80 অ্যাকচুয়ালি থাকে আর কি। আমরা একটু যদি সার্চ করি 80 আছে নাকি কোথাও থেকে পোর্ট নাম্বার সেটআপ করা আছে। সো 180 করা আছে। ওকে, যাই হোক, এখানে যদি আমরা না পাই আরেকটু চেক আপ করে নিতে পারি। আপনারা এই যে পিএইচপি মাইটি এটা দিয়ে যদি আমরা চেক করি, আচ্ছা এটা থাকবে না। আমাদের থাকার কথা হচ্ছে php.ini, অথবা সেক্ষেত্রে যদি এখানে খুঁজে না পান, অ্যাকচুয়ালি যেটা প্রবলেম করে সেটা হচ্ছে মাই স্কুয়েল তো সবার ঝামেলা করে। ওই পোর্টে যদি কোনো একটা ডাটাবেস আগে থেকে ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। না থাকলে তো সমস্যা নাই, না থাকলে সবার ক্ষেত্রে কাজ করবে। সো যাদের এরকম প্রবলেম দেখা দিবে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কনফিগারেশন থেকে গিয়ে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে যদি খুঁজে না পান, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে এসে এইখানে php.ini ফাইল যেটা আছে সেটা থেকে খুঁজে বের করবেন আর কি। ঠিক আছে, এখানে কোনো একটা জায়গায় সেটা আছে হয়তো। আমরা যদি পিএইচপি তে আসি, এখানে কোনো একটা ফাইলেই সেটা থাকে আর কি। ঠিক আছে, সো যাদের সমস্যা হবে আপনারা হচ্ছে ওই কনফিগারেশনটা করে নেবেন। না পারলে সমস্যা নেই, আপনারা গ্রুপে দিন, আমি এই ফাইলের লোকেশনটা দিয়ে দিব আর কি। ওই জায়গাটাই চেঞ্জ করে দিলে নরমালি হয়ে যায়। যাই হোক, so আমরা যখনই অ্যাপাচিতে রান করলাম, এটা একটা সার্ভারে পরিণত হলো। আমাদের পিসিটা বা লোকাল মেশিনটা একটা লোকাল সার্ভারে পরিণত হলো, এবং হচ্ছে এখানে এই মাই এসকিউএলটা হচ্ছে একটা ডাটাবেস। সো এটার সাথে আমরা একটি ইলেকট্রিক সার্ভার পাচ্ছি, একটা ডাটাবেস আমরা পাচ্ছি আর কি। সো যাই হোক, আহ, আমরা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বিএস কোডে দেখবো। সো এইটাকে আমরা একটু এখান থেকে ডিলিট করে নিই, যা তৈরি করেছিলাম। সো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর থেকে এখানে htdocs যে ফাইলটা আছে, সেটার মধ্যে আপনাদের এখানে দেখবেন অনেকগুলো আসলে ফাইল ফোল্ডার তৈরি করা আছে। সো এগুলো আপনারা ডিলিট করে দিবেন আর কি, কারণ এগুলো আমাদের প্রয়োজন হয় না নরমাল এখানে যে ফাইল ফোল্ডার গুলো থাকে। সো এই যে এই সার্ভারটার অ্যাকচুয়ালি রান করা হচ্ছে htdocs এর ভিতরে যে ফাইল ফোল্ডার গুলো থাকে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের পিএইচপি কোড গুলাকে রান করতে হবে। তো আমরা যদি নরমালি এখানে htdocs এর ভিতরে গিয়ে একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ আমি একটা ফোল্ডার তৈরি করলাম পিএইচপি কোড ক্যাম নাম, ঠিক আছে। ওকে, পিএইচপি কোড। এখন এই যে কোড ক্যাম ফোল্ডারটাকে অ্যাকচুয়ালি আমরা পিএস কোডে বা যে কোনো একটা কোড এডিটরে ওপেন করব। সো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি। সো আপনারা যে কোনো কোড এডিটর আসলে ওপেন করতে পারেন। ঠিক আছে, সো আমি ভিএস কোডটা ওপেন করলাম। ভিএস কোডের নরমালি হচ্ছে কি আপনারা ওপেন করলে আর একটু ডিফারেন্ট আসতে পারে, হয়তো এখানে ওয়েলকাম পেজ আসতে পারে, সেটা আপনারা ক্রস করে দিয়ে এই ধরনের দেখতে পাবেন। সো এই ফাইলটাকে যদি আমরা ওপেন করতে চাই ভিএস কোডে, সো আমি এটাকে ধরে যদি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই, তাহলে ওপেন ফাইল হবে। এই পিএইচপি কোড চলে আসছে। সো এখানে অ্যারো সাইনটা নিচের দিকে, মানে আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আছি। এখানে যদি ক্লিক করি, এটা ক্লোজ হয়ে গেছে, তার মানে এই ফোল্ডারের বাইরে আছে। সো আমি যদি আবার ক্লিক করি, তাহলে এই ফোল্ডারের ভিতরে আছে। এইখানে আমরা যদি ক্লিক করি, তাহলে নিউ ফাইল তৈরি করতে পারবো, আর এই জায়গায় আচ্ছা ভাইয়া, এই ফোল্ডার তৈরি করতে পারবো। হ্যাঁ, বলেন। আপনি ওই যে মাইসিকিউএলটা কিভাবে রান করবেন, মানে পোর্টের সমস্যাটা কিভাবে সলভ করতে বলছিলেন? মাইস্কুয়েল এর পোর্টের সমস্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে কি পিএইচপি কনফিগারেশন ফাইলটাতে গিয়ে আপনার পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। এখানে 3306 দেখাচ্ছে আর কি, বাট ইট ইজ নট ওয়ার্কিং হিয়ার। আচ্ছা, so এটা ওই পোর্টটা না, অ্যাকচুয়ালি এখানে একটা লিসেন পোর্ট থাকে 80, ওটা চেঞ্জ করতে হবে।
বুঝছেন? মাইস্কুয়েলে যদি আপনি আমরা যদি একটু এটাতে আসি, জ্যাপিপিতে এটা হচ্ছে মাই ডট আইএনসি ফাইল থাকে সম্ভবত। এই যে এটাতে এটাতে একটু যদি আমরা চেক করি কোন পোর্ট অ্যাকচুয়ালি আছে, এটা একদম শুরুতে চলে যাচ্ছে। আচ্ছা, এটাতে পোর্ট নাম্বার এই যে আছে, এটা অ্যাকচুয়ালি না, আমাদের হচ্ছে আরেকটা ডিফারেন্ট পোর্ট থাকে। আমরা একটু চেক করে নিই এটা কোন জায়গায় আছে। মাস্টার পোর্ট, এটা লিসেন পোর্ট পাবে না কি? আচ্ছা, এই জায়গাটাই কিন্তু আপডেটটাতে দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি তুলে না পাবে, এটা এখানেও পাবে। এটা হচ্ছে জেএমপিপির মধ্যে মাইস্কুয়েল যেটা আছে, অর্থাৎ যে জায়গাটা সমস্যা করে ওইটা ওই ফোল্ডারটাতেই ঢুকতে হবে। সো আমরা যদি এই যে মাইস্কুয়েল আসি, এখানে বিনের মধ্যেই থাকে এটা, মাইস্কুয়েল বিনের মধ্যে। আরেকটা কাজ করতে পারে, যদি এখানে খুঁজে না পারে সেক্ষেত্রে আমাদের এখানে একটা কোড দেখাচ্ছিল যেটা 336, এই যে 06, ঠিক আছে? এই পোর্টটা চেঞ্জ করে দিলেও হয়ে যাবে, মানে 3306 যে পোর্টটা থাকে সেটা চেঞ্জ করে দিলেও হয়ে যাবে, বুঝছেন? অর্থাৎ ওই পোর্টে যদি অন্য কোনো কিছু অ্যাকচুয়ালি থাকে সেটার সাথে ওভারল্যাপ করে আর কি, নরমাল, বুঝতে পারছেন? ওই ঠিক পোর্টটা চেঞ্জ করে অন্য একটা পোর্ট করে দিবেন এবং সেভ করলেই হয়ে যাবে। আচ্ছা, সো আমরা যে বিষয়টা বলছিলাম, এখানে যদি আমরা একটা ফাইল তৈরি করতে চাই পিএইচপি, তাহলে এই যে এখানে ক্লিক করবো, আর যদি একটা ফোল্ডার তৈরি করতে চাই তাহলে এখানে ক্লিক করবো। সো আমি যদি ক্লিক করি এখানে ক্লাস 01, ওকে, এন্টার দিয়ে দেব। সো এখানে যদি আমরা একটু আসি, আমরা একটু দেখবো অ্যাকচুয়ালি এটার মধ্যে ক্লাস 01 ফোল্ডারটা আসছে না। এই যে ফোল্ডারটা দেখাচ্ছে ক্লাস 01, বুঝছেন? সো এটার মধ্যে আমরা আবার যাবো, এই যে অ্যারো সাইনের নিচের দিকে ক্লিক করলাম, তারপর আমি একটা ফাইল তৈরি করছি। সো পিএইচপি ফাইলের নামের শেষে অবশ্যই আমাদের সবসময় ডট পিএইচপি যে এক্সটেনশনটা আছে সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। সো এক্সটেনশন কি জিনিস? এক্সটেনশন হচ্ছে কি কোন একটা ফাইলের মধ্যে আসলে কি ধরনের ডাটা রাখা আছে, যেমন আমরা ডট টিএক্সটি তে মানে টেক্সট টাইপের ডাটাগুলো সেখানে রাখা থাকে, সেখানে থাকতে পারে ডট এইচটিএমএল, তার মানে সেখানে এসটিএমএল রাখা আছে, এসটিএমএল ডকুমেন্ট রাখা আছে, অর্থাৎ নামের শেষে ডট দিয়ে যে জিনিসটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি আমরা এক্সটেনশন বলে থাকি। সো পিএইচপি ফাইলের নামের শেষে অবশ্যই সবসময় ডট পিএইচপি এই জিনিসটা বা এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সো আমরা এখানে বলছি হচ্ছে কি ইন্ডেক্স ডট পিএইচপি, এটা নাম দিলাম প্রথম ফোল্ডার, ঠিক আছে? আচ্ছা, সো ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে আমরা একটা ফাইল তৈরি করলাম, অ্যাকচুয়ালি পিএইচপি ফাইল। সো প্রথমে আমরা অ্যাকচুয়ালি দেখবো পিএইচপি লিখতে হয় কিভাবে। সো যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পিএইচপি সিনট্যাক্স, মানে পিএইচপি লিখতে হয় কিভাবে। সিনট্যাক্স মানে বলতে পারবেন কি বোঝায় আসলে সিনট্যাক্স? কেউ বলতে পারবেন সিনট্যাক্স? স্যার বুঝতে পারি না স্যার কোয়েশ্চেনটা। সিনট্যাক্স, সিনট্যাক্স স্ট্রাকচার। হ্যাঁ, গ্রামার বলতে পারেন, এই জন্য গ্রামার বলতেছে। সিনট্যাক্স আপনি গ্রামার বলতে পারেন, বা লেখার নিয়ম বা সিস্টেম বা রুলস বলতে পারেন, ঠিক আছে? সো আমরা ইংলিশ বলার সময় কি ফলো করি? রুলস হিসেবে গ্রামার ফলো করি। সেম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কি থাকে, সিস্টেম থাকে বা কিছু রুলস থাকে কিভাবে লিখতে হবে, সেই জিনিসটাকে সিনট্যাক্স বলে। যেমন আমরা অ্যাপ্লিকেশন যখন লিখি, ঠিক আছে, প্রথমে আমরা শুরুর দিকে হচ্ছে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা রাখি, তারপরে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনের বডি পার্ট রাখি, ঠিক আছে না? কোনো কারণে সাবজেক্ট মিসিং হলে সেটা ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে? সেম জিনিস এখানে, আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবেন সেটার যে রুলস আছে সেগুলা ফলো করেই লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে সিনট্যাক্স বলে আর কি। সো পিএইচপি লেখার সিনট্যাক্সটা কেমন? প্রথমে একটা অ্যাঙ্কর ব্র্যাকেট দিতে হবে, এরপর একটা কোয়েশ্চেন সাইন, তারপর হচ্ছে কি আমাদের পিএইচপি এই কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর হচ্ছে আমাদের
ক্লোজ করতে হবে এইভাবে করে। ঠিক আছে, টেক্সট কি দেখা যাচ্ছে নাকি বেশি ছোট বড় করবো? ভাই দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে পিএইচপি, একটা পিএইচপি স্ক্রিপ্ট লেখার সিনট্যাক্স বা রুলস। সো প্রথমে আমরা আসলে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা প্রথম কোড লেখা শুরু করি, প্রথমে আমরা কি করি, কোন জিনিসটা আসলে প্রথম রান করি বলেন তো? হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সবাই তো আমরা এটাই করি, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে না? সো এখানেও আমরা একটা হ্যালো ওয়ার্ল্ডটা রান করে দেব। সো কোনো কিছু আউটপুটে দেখার জন্য বা প্রিন্ট করার জন্য পিএইচপি তে বেশ কিছু সিস্টেম আছে বা মেথডস আছে। সো তার মধ্যে পপুলার যে মেথড বা সিস্টেম সেটা হচ্ছে কি একো কিওয়ার্ড। একো হচ্ছে একটা কিওয়ার্ড বা বিল্ট ইন ওয়ার্ড বলতে পারে, যেটার মাধ্যমে সে কি করে প্রত্যেকটা জিনিসকে সে আউটপুটে দেখায় বা নিয়ে আসে। সো আমরা যদি কোনো কিছু আউটপুটে দেখতে চাই বা রান করে দেখতে চাই, আমাদের পিএইচপি তে সেটা কিভাবে লিখতে হবে, প্রথম একো কিওয়ার্ডটা লিখতে হবে। ঠিক আছে, সো একো কিওয়ার্ডটা আপনি এভাবে লিখতে পারেন, এই কিওয়ার্ডটা আপনি চাইলে একো এভাবে লিখতে পারেন, অর্থাৎ পিএইচপি কেস সেনসিটিভ না। কেস মানে হচ্ছে আপনি ক্যাপিটাল কেসে লিখেন অথবা স্মল ক্যাপসে লিখেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে কেস সেনসিটিভ, সেটা আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো কোন জায়গায় আসলে কেস সেনসিটিভ, কোন জায়গায় কেস সেনসিটিভ না। সো আমরা যদি নরমালি এখানে লিখবো, এখন এখানে আমরা যদি একটু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাই, এখানে আমরা ডাবল স্পেসের ভিতরে জাস্ট লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা। সো এই যে এখানে একটা সেমিকোলন দিলাম, এটা একটা সিনট্যাক্স আর কি, মানে কোন একটা লাইন বা কোন একটা স্টেটমেন্ট আমরা বলে থাকি প্রোগ্রামিং এর ভাষায়, কোনটা কি জিনিস এগুলো আমরা সামনে আরো আস্তে আস্তে জানতে পারবো। সো এই যে প্রত্যেকটা লাইন লেখা শেষ হলে সেখানে একটা সেমিকোলন অবশ্যই আমাদের দিতে হবে, এটা একটা সিনট্যাক্স। যাই হোক, আমরা একটা স্টেটমেন্ট লিখলাম বা যেটা লিখলাম এই যে হ্যালো ওয়ার্ল্ড, সেই জিনিসটাকে এখন হচ্ছে আমাদের আউটপুটে দেখানোর কালার। সো এটা এখন এই যে স্ক্রিপ্টটা আমরা লিখলাম, এই জিনিসটা কিন্তু আমাদের ব্রাউজারে রান করবে না, এটা আমাদের রান করবে হচ্ছে একটা সার্ভার। যার কারণে এই যে ফাইলটাকে আমরা কোথায় রাখলাম, আমাদের যে পিএইচপি ফাইলটা আমরা তৈরি করলাম সেটা এসটি ডক্স এর ভিতরে এই যে এখানে একটা সার্ভারের মধ্যে রাখলাম, যেটার নাম হচ্ছে কি টেস্ট প্রজেক্ট। এখন এই সার্ভারে যদি আমরা আসতে চাই তাহলে আমরা এডমিনে ক্লিক করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে লোকাল পোস্ট। লোকাল পোস্ট লিখে সার্চ করলেই হচ্ছে কিছু আমাদেরকে লোকাল পোস্টে নিয়ে আসবে, যেটা এখানে যা ফাইল থাকার ছিল সেখানে সে আমাদেরকে নিয়ে এসেছে। ঠিক আছে, তো এখানে মধ্যে কার মধ্যে যাব আমরা, টেস্ট প্রজেক্ট, এটাতে গেলাম। সরি, টেস্ট প্রজেক্টটা আমাদের পিএইচপি বুট ক্যাম্প ছিল। ঠিক আছে, তো পিএইচপি বুট ক্যাম্পে যাব, সেখানের মধ্যে আমাদের ক্লাস 1, এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটটা কিন্তু সে এখন ব্রাউজারে রান করছে। এটা কিন্তু আমরা HTML CSS ফরম্যাটে কিন্তু লিখি না, এটা আমরা পিএইচপি ফরম্যাটে লিখেছিলাম। ঠিক আছে, সো আমি যদি এখন এটা ভিউ পেজ সোর্সে যাই, মানে এটার কোড যেটা আছে এটাতে যদি দেখতে চাই, মানে এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে এটা ব্রাউজার, এটা যদি আমরা একটু দেখতে চাই, মাউসের রাইট বাটনটা ক্লিক করে আমি ভিউ পেজ সোর্সে গেলাম। ঠিক আছে, আচ্ছা, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে HTML ফরম্যাট। আচ্ছা, এবং এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে জাস্ট ইন্সপেক্ট করলাম, দেখেন। আচ্ছা, এবার দেখেন এখানে একটা HTML কোড চলে আসছে না? ঠিক আছে, আমরা কি HTML ফরম্যাটে অ্যাকচুয়ালি লিখেছিলাম, দেখেন এখানে চলে আসছে না HTML ফরম্যাটে। আচ্ছা, তার মানে আমরা যেটা বলেছিলাম পিএইচপি আসলে সেভাবেই কাজ করতেছে। প্রথমত পিএইচপি যেটা করতেছে, সে সার্ভারে এই যে আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখলাম সেটাকে এক্সিকিউট করতেছে। প্রথম কাজ হচ্ছে সেটা এক্সিকিউট করার পরে সে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতেছে, তারপর সেটাকে HTML ফরম্যাটে কনভার্ট করে বা ইন্টারপ্রেট করে সেটা ব্রাউজারে সে পাঠাচ্ছে, এবং আমরা একটা HTML এর মাধ্যমে সেই জিনিসটা ব্রাউজারে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন আপনারা পিএইচপি কিভাবে কাজ করলো? জি স্যার। তো এভাবে অ্যাকচুয়ালি পিএইচপি তে কাজ করে আর কি।
সো কোনো কিছু যদি প্রিন্ট করতে হয়, আউটপুটে দেখতে হয়, তাহলে আমরা কোন কিওয়ার্ডটা লিখবো? আমরা সবসময় ইকো কিওয়ার্ড দিতে পারি, অথবা প্রিন্ট আছে, আর অনেক ধরনের আসে, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, সো এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করবো পিএইচপি তে কমেন্ট কিভাবে লিখতে হয়, ঠিক আছে? সো কমেন্ট অ্যাকচুয়ালি আমাদের কেন প্রয়োজন? আমরা যখন লার্জ স্কেলে করা শুরু করব বা কোন একটা লার্জ অ্যাপ্লিকেশন তৈরি করব, সেক্ষেত্রে আমাদের সবসময় কমেন্ট ইউজ করতে হবে। এটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? So, আচ্ছা, এখানে ডাবল কোটেশন কেন দিয়েছে এই জিনিসটা কে কে বুঝেন নাই? এমন কেউ আছেন যে বুঝেন নাই সেটা, নাকি সবাই বুঝছেন? না বুঝলে একটু হ্যান্ড রেজ করেন তো। সমস্যা নাই, না বুঝলে কোনো সমস্যা নাই। অনেকের হয়তো প্রোগ্রামিং নলেজ নাও থাকতে পারে। সো এগুলা কেন দিয়েছি, ডাবল কোটেশন কেন দিয়েছি, এখানে সেমিকোলন কেন দিয়েছি, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করবো। সো এখন না বুঝলে কোনো সমস্যা নাই আর, ঠিক আছে? সো এটা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ করলাম। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করবো, কেন আমরা ডাবল কোটেশন দিব, কেন সিঙ্গেল কোট কেন দিব, ডাবল কোট দিলে কি সমস্যা, না দিলে কি সমস্যা, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। সো আমরা একটু দেখি বেসিক, আজকে আমরা হচ্ছে বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো এখন আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কমেন্ট কিভাবে করবো বা কেন করবো। সো কোডের মধ্যে আমাদের কমেন্ট আসলে প্রয়োজন হয় কেন? সাপোজ আপনি অনেক বড় একটা সফটওয়্যার তৈরি করলেন বা অনেক লার্জ স্কেলের একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সো যেটার মধ্যে হাজার হাজার লাইনের কোড আছে। তো দেখা গেল কোন একটা স্পেসিফিক জায়গায় প্রবলেম করতেছে বা কোডে একটা প্রবলেম করতেছে। সো আপনি যদি কমেন্ট না করেন, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে ওই জিনিসটা আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে। যদি আমরা কোনো জায়গায় সেটাকে একটা কমেন্ট করে রাখি, সাপোজ আমাদের লগ ইন পেজের কাজটা আমরা এই জায়গায় করলাম, সেখানে উপরে দিয়ে আমরা কমেন্ট করে রাখলাম লগ ইন লজিক বা এই ধরনের কাজ বা লগ ইন ফিচার, এই ধরনের একটা কমেন্ট করে রাখলাম, তখন যে সুবিধাটা হবে পরবর্তীতে বুঝতে গেলে আমরা ইজিলি সেটাকে খুঁজে পাবো। এটা হচ্ছে কোডকে এফিশিয়েন্ট করার একটা ওয়ে। এবং স্ট্যান্ডার্ড কোডিং করতে হলে অবশ্যই আমাদের কমিট করতে হবে। কেন? যেমন আমরা যখন বড় ইন্ডাস্ট্রিতে কাজ করব, সো সেক্ষেত্রে আপনাকে তো পুরো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে দিবে না অন্য জনের কোডের উপর, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এলোমেলো ভাবে কোড করে রাখি, তাহলে আরেকজন ডেভেলপার কিন্তু সেটা মানে ওর জন্য সেই জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে না, বা কোডের এনভায়রনমেন্টটা ওর জন্য অ্যাডজাস্টেবল হবে। সো একাধিক ডেভেলপার যখন কাজ করবে, তখন সে কিন্তু খুঁজে পাবে না আপনি কোন ফিচারটা কোথায় ডেভেলপ করেছে। সো যদি কমেন্ট করা থাকে, নতুন একজন ডেভেলপারও কিন্তু আপনার কোডের উপরে কাজ করতে পারে। অথবা কোডের ছোটখাটো লজিক রিলেটেড এক্সপ্লেনেশনও কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে করে রাখতে পারি। এই কমেন্ট অ্যাকচুয়ালি করতে হয় কিভাবে? সো আমরা দুইভাবে অ্যাকচুয়ালি কমেন্ট করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, শুধুমাত্র এক লাইনের যদি কমেন্ট হয়, আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডাবল স্ল্যাশ, সাপোজ এখানে আমরা দিস ইজ এক্সাম্পল কিভাবে দিতে, ঠিক আছে? এটা একটা কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। সো কমেন্ট কখনোই কিন্তু আউটপুট এক্সিকিউট হবে না, ঠিক আছে? এটা তো আমরা জানি, যারা জানে না তাদের জন্য বললাম। সো এখানে দেখেন কমেন্ট কখনোই আউটপুট এক্সিকিউট হবে না, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই পেজ করে যেখান থেকে এসে ফটো সেভটা অন করে রাখবেন, ঠিক আছে? তাহলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আচ্ছা, আর আমি এখন যে থিমটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে ড্রাকুলা। আপনারা যদি এখানে আসেন থিমসে যান, সেখানে কালার থিমসে যান, সেখান থেকে ড্রাকুলা সার্চ করলে এই থিমটা পেয়ে যাবেন। যাই হোক, এরপরে আমরা চাইলে সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে করতে পারি, হ্যাশ দিয়েও কিন্তু করতে পারি। সো হ্যাশ দিয়ে আমরা জাস্ট এখানে বললাম সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, যদি আমাদের মাল্টিপল লাইন কমেন্টের প্রয়োজন হয়, মানে একাধিক লাইন হতে পারে বা আমাদের কমেন্টটা অনেক বড় হতে পারে, এই ধরনের যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে কমেন্ট করবো? সেক্ষেত্রে কমেন্ট করার সিস্টেমটা কেমন? স্ল্যাশ স্টারিং, তারপর আমাদের এখানে কমেন্টটা লিখতে হবে দিস ইজ, তারপর আমি এখানে এরপর লাইনে চলে গেলাম সাপোজ মাল্টি লাইন, এরপর লাইনে চলে গেলাম কমেন্ট, ঠিক আছে?
সো স্ট্যাটিক স্ল্যাশ দিয়ে সেটা আবার ক্লোজ করে নিতে হবে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা মাল্টি লাইন কমেন্ট করতে পারি। আর বিএস কোডে কমেন্ট করার সিস্টেমটা কেমন, আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্টটা করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলে সেটা কিন্তু কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মাল্টি লাইন কমেন্টও কিন্তু করা যাবে। সো বিএস কোডের শর্টকাট গুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কিবোর্ড শর্টকাট আছে না, এটাতে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে সবগুলো শর্টকাট দেওয়া আছে। ওকে, ফাইন। সো কিভাবে আসলে কমেন্ট করতে হয় আর কি। আশা করি এটা আপনারা পারবেন। এবার আমরা একটু আলোচনা করব পিএইচপি ভ্যারিয়েবল নিয়ে। সো প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে কি আমাদের পিএইচপি ভ্যারিয়েবল। আচ্ছা, সো ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কি জিনিস? ভ্যারিয়েবল কি কারো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবেন? ওকে, সমস্যা নাই, বুঝতে না পারলে। ভেরিয়েবল আসলে মানে যেটা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু ধারণ করতে পারে আর কি, সেটাকেই তো আমরা ভ্যারিয়েবল বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ যেটার বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু রাখতে পারে। সো পিএইচপি তে বা প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? সো ভেরিয়েবল বলতে সাপোজ হচ্ছে কি আমরা অনেক সময় ছোটবেলায় ম্যাথ করার সময় আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, ধরি এক্স ইকুয়াল সামথিং, এভাবে করে আমরা আসলে ধরতাম আর কি, বা এভাবে করে লিখতাম। এবং এক্স টা আমরা যেখানে যেখানে বসাতাম সেখানে ওই ভ্যালুটা চলে যেত। সাপোজ এক্স ইকুয়াল যদি আমরা লিখতাম হচ্ছে কি 5, ঠিক আছে, তো 6, এই ধরনের যদি আমরা লিখতাম তখন সেটা আমরা যেখানে যেখানে এক্স ইউজ করতাম সেখানেই কিন্তু আমাদের কি চলে যেত, ওই যে ভ্যালুটা 6 বা 5 চলে যেত আর কি, ঠিক আছে। সো অনেকটা সেরকমই এখানে ভেরিয়েবল বলতে, অর্থাৎ একটা এখানে প্রোগ্রামিং এর ভাষায় একটু কনসেপচুয়াল বা ইনডেপথ যদি আমরা চিন্তা করি, ভেরিয়েবল হচ্ছে মেমোরির নির্দিষ্ট লোকেশন। আমরা সাপোজ আমি মনে করেন এখানে আমি 10 লিখলাম, ঠিক আছে। তো এই 10টা অ্যাকচুয়ালি মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে গিয়ে সেটা স্টোর হয়। সো যে লোকেশনটাতে এটা স্টোর হচ্ছে, সাপোজ আমি লিখলাম হচ্ছে 50, এই জিনিসটা কি হয়, প্রথমত কম্পিউটার কি করে একটা মেমোরির নির্দিষ্ট লোকেশন সেটাকে স্টোর করে রাখে। সো সো মেমোরি লোকেশন গুলা সাপোজ নরমালি কিরকম হয়, FF6050 FF এই ধরনের মনে করেন লোকেশন। সো এই ধরনের লোকেশন যদি হয় সেগুলা কিন্তু অনেকটা, সাপোজ আমি ভ্যালু রাখলাম এটার মধ্যে, সাপোজ আমি এখানে 5 রাখলাম, এই 5টাকে আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা হবে এই যে মেমোরির যে লোকেশন নেম গুলা আছে বা যে নির্দিষ্ট একটা লোকেশনে ডাটাটা রাখা আছে সেটাকে কল করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে। সো এই কারণে আমরা যে কাজটা করতে পারি, এই যে মেমোরির এই লোকেশনটা একটা নির্দিষ্ট নাম আমরা দিয়ে নিতে পারি। সাপোজ এই লোকেশনটাকে আমরা এক্স দিয়ে কল করব, ঠিক আছে। অর্থাৎ লোকেশনটার নামটা আমরা চেঞ্জ করে কি করে দিলাম, এক্স দিয়ে দিলাম। তো তার মানে এটার নাম এখন হয়ে গেল এক্স। এখন আমি এক্স কে যেখানে যেখানে কল করবো সেখানে এই ভ্যালুটা পেয়ে যাবো, 5টা, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল আর কি, যেটা আসলে ভ্যারি করে বা যেটা আমরা বিভিন্ন সময় যেটাকে পরিবর্তন করতে পারি। সো এরকম ভেরিয়েবল যদি আমরা পিএইচপি তে তৈরি করতে চাই, সো এটার কিছু নির্দিষ্ট সিনট্যাক্স আছে বা এটার কিছু নির্দিষ্ট সিস্টেম আছে, রুলস আছে। এই রুলস গুলা ফলো করেই কিন্তু পিএইচপি তে ভেরিয়েবল তৈরি করতে হয়। তো রুলসটা কেমন? রুলসটা হচ্ছে কি, আমাদের প্রথমে ডলার সাইন যেটা আছে সেটা দিয়ে নিতে হবে, তারপর ভেরিয়েবলের একটা নাম দিতে হবে নির্দিষ্ট। সাপোজ আমরা নাম দিচ্ছি নাম, ঠিক আছে, বা নাম্বার, যে কোনো কিছু দেওয়া যাবে ভেরিয়েবলের নাম। সো নাম্বার ইকুয়াল সাপোজ আমরা দিলাম হচ্ছে কি 5, মানে হচ্ছে কি আমরা একটা নাম্বারকে স্টোর করলাম যেটা হচ্ছে কি 5। সো অর্থাৎ এই যে নাম, এই কিওয়ার্ডটার মধ্যে এখন আমাদের 5টা চলে গেল। সো এখন যদি আমরা একু করি, এটা কোনো কিছু যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করবো, একু করবো। সো এই ভেরিয়েবলটাকে যদি এখন আমরা একু করি, ডলার সাইন নাম, এটাকে যদি আমরা এখন একু করি তাহলে সে আমাদেরকে কত দিয়ে দিবে, 5টা দিয়ে দিবে আর কি, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু একু করে দেখি, এই যে 5টা সে আমাদেরকে দিয়ে দিয়েছে। একটু পাশাপাশি নিয়ে আসলে মনে হয় ভালো হবে, ঠিক আছে। ওকে, যাই হোক,
সো এই জিনিসটা আশা করি বুঝা গেছে। এখন এই যে ভেরিয়েবলের একটি নাম দিলাম, এই নাম দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আসলে সিনট্যাক্স আছে বা সিস্টেম আছে। আমরা নাম দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আমাদের রুলস ফলো করতে হবে। প্রথমত এই যে এটা শুরুতে কিন্তু আমরা স্পেস দিতে পারবো না, ঠিক আছে? সো ভেরিয়েবল নেমের মাঝখানে শুরুতে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, এটা হচ্ছে ফার্স্ট রুল। আর ভেরিয়েবল নেম লেখার সময় আমরা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যে কোনো লেটার কিন্তু আমরা লিখতে পারবো। এখানে আমরা কি কি লিখতে পারবো? ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যে কোনো লেটার আমরা লিখতে পারবো। স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত আমরা যে কোনো লেটার লিখতে পারবো, এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তবে নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে ভেরিয়েবল নেমের মধ্যে যেমন আমরা শুরুতেই কিন্তু নাম্বার ব্যবহার করতে পারবো না। এই যে যখন আমি শুরুতে নাম্বার ব্যবহার করলাম এবং এখানে আমি রিলোড করলাম, সাথে সাথে সে আমাদেরকে একটা এরর দিয়ে দিল, ঠিক আছে? সো ভেরিয়েবল নেম লেখার ক্ষেত্রে কখনোই কিন্তু শুরুতে ইউজ করা যাবে না, নাম্বার ইউজ করা যাবে না। আচ্ছা, সো নাম্বার আপনি চাইলে মাঝখানে ব্যবহার করতে পারবেন, শেষে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে মাঝখানে ব্যবহার করলাম, এবার যদি আমরা রিলোড দিই, আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা এখানে যদি একটু দেখি ডাটাটা 85 দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো শুরুতে এবং হচ্ছে কি আমরা শুরুতে কখনোই নাম্বার ব্যবহার করতে পারবো না, মাঝখানে এবং শেষে ব্যবহার করতে পারবো শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা, সো কোন ধরনের স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবলে ব্যবহার করা যাবে না ভেরিয়েবল নেমের মধ্যে। যেমন আমি এখানে @ যদি দিয়ে দিই, ঠিক আছে, এটা কিন্তু ভেরিয়েবল নেমে ব্যবহার করা যাবে না। এই যে অলরেডি এরর দিচ্ছে সে আমাদের, ঠিক আছে? সো কোন ধরনের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, তবে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। শুরুতে, শেষে এবং মাঝখানে যে কোনো জায়গায় আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আচ্ছা, ভেরিয়েবল নেমের মাঝখানে কিন্তু স্পেস ইউজ করা যাবে না, আমরা যেটা বললাম। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? যদি আমাদের একাধিক ওয়ার্ড হয়ে যায়, যেমন আমরা বলতে চাচ্ছি হচ্ছে কি ফার্স্ট নেম, ফার্স্ট, তারপর হচ্ছে কি আমাদের নেম। সো এই জিনিসটাকে যদি আমরা একটু আলাদা করতে চাই, মানে ফার্স্ট নেম, এই সাপোজ আমরা ফার্স্ট নেম দিলাম হচ্ছে কি পিএইচপি, এভাবে নাম দিলাম, ঠিক আছে? সো এখন আমাদের সাপোজ এই নেমটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে বুঝাইতে চাচ্ছি যে এটা আলাদা একটা ওয়ার্ড। সো এই ক্ষেত্রে একাধিক ওয়ার্ড যদি চলে আসে, সেক্ষেত্রে ভেরিয়েবল নেম লেখার কিছু টেকনিক আছে। যেমন আমরা চাইলে সেটা কিভাবে লিখতে পারতাম, সেকেন্ড লেটারের ফার্স্ট, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দিলাম। এই যে একটা কেস পরিবর্তন করলাম, মানে হচ্ছে কি আমরা স্মল ক্যাপস ছিল সেটাকে আমরা ক্যাপিটাল ক্যাপস করলাম সেকেন্ড ওয়ার্ডটা। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, এই যে একটা সিস্টেমে আমরা লিখলাম, এটাকে বলা হয় হচ্ছে কি ক্যামল কেস। ক্যামল কেন? এটা হচ্ছে ক্যামল বলতে আসলে একটা উটের নাম থেকে আসছে। সো ক্যামেল, সো ক্যামেল কিরকম হয়, এই যে অনেকটা হচ্ছে একটা এই যে এই শেপের হয় আর কি। তো এই যে একটু পেইন্ট ডাউন করি, পেইন্ট, সো ক্যামল আসলে দেখতে কেমন হয়? তো এই যে উটের নরমালি এই ধরনের হয় আর কি, ঠিক আছে? সো এখানেও সেম জিনিসটাই হয়েছে যে সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা একটু ক্যাপিটাল ক্যাপস হয়েছে, ঠিক আছে? এই ধরনের কেসিং সিস্টেমটাকে ক্যামল কেসিং বলে। আচ্ছা, সো অথবা আমরা এখানে চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারি, ফার্স্ট আন্ডারস্কোর নেই। সো যত ওয়ার্ড আসবে সবগুলো হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি স্ন্যাক কেস। সো এই ধরনের আরো অনেক কেসিং সিস্টেম আছে, যেমন কেবাব কেসিং আছে। তো আরো অনেক ধরনের কেসিং সিস্টেম আছে, আমরা যে কোনো একটা কেসিং সিস্টেম ফলো করবো। তবে আমরা পিএইচপি ক্ষেত্রে সবসময় স্ন্যাক কেসিংটা ফলো করার চেষ্টা করবো, কারণ হচ্ছে পিএইচপি যত বিল্ট ইন মেথড আছে বা ফাংশন আছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কি স্ন্যাক কেসিং এ করার বা স্ন্যাক কেসিং এই সিস্টেমটা ফলো করার। সো আমরা সবসময় চেষ্টা করবো স্ন্যাক কেসিংটা ইউজ করার। যেমন কেসিংটা সবসময় বেশি ইউজ হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি ভেরিয়েবল নেম আসলে কেমন হওয়া উচিত। সো এবার যদি আমি যেমন এখানে একো করি, একো করি আমি $sign first name। সো এবার যদি আমরা রিলোড করি, দেখেন এই যে পিএইচপিটা সে আমাকে নিয়ে আসলো, দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে আমরা সাপোজ এবার বলতে চাচ্ছি হচ্ছে কেন অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল তৈরি করব। ভেরিয়েবল তৈরি করলে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, জিনিসটাকে রিইউজ করতে পারি, মানে বারবার ব্যবহার করতে পারি।
ঠিক আছে, বা কোন একটা স্পেসিফিক জায়গায় চেঞ্জ করে দিলে সেটা সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। যেমন সাপোজ আমরা এখানে বলছি হচ্ছে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, সাপোজ আমরা এখানে বললাম কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। সো আমাদের স্টুডেন্ট নেমে আমরা গিয়ে বললাম হচ্ছে কি এখানে স্টুডেন্ট হচ্ছে সাকিব মাস্টার। সো এখানে আমরা বললাম হচ্ছে এক করার সময়, সো ডাবল কোটেশন ইউজ করতেছি। সো এখানে কেন ইউজ করতেছি, ডাবল কোটেশন সিঙ্গেল কোট কেন ইউজ করতেছি সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা দেখে হচ্ছে কি এখানে সাপোজ আমরা দিতাম হচ্ছে আওয়ার নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট নেম ইজ, এই যে আমরা এই নামটাকে প্রিন্ট করতে চাই সাকিব, ঠিক আছে। কোনো কারণে সেটা রাকিব হয়ে গেল তখন সেটা এখানেও রাকিব হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে বললাম যে আওয়ার নিউ স্টুডেন্ট নেম ইজ সাকিব। এখন আমরা যদি এটাকে একটু রিলোড করি, এই যে দেখুন আওয়ার নিউ স্টুডেন্ট নেম ইজ সাকিব। এবার আমাদের স্টুডেন্ট মনে করেন চেঞ্জ হয়ে গেল, সেখানে হয়ে গেল রাকিব। সাথে সাথে দেখবেন এই জায়গায় আমাদের কি হয়ে গেছে, নিউ স্টুডেন্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। So, এই জিনিসটা তো আমরা জাস্ট এখানে হার্ড কোডে লিখলাম, আমরা নরমালি ইউজার থেকে সেটা ইনপুট দিব, তখন এখানে ইউজার অ্যাকচুয়ালি যে ইনপুটটা দিবে সেটাই এখানে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে জিনিসটা একটু ডাইনামিক। আচ্ছা যাই হোক, এবার মনে করেন এই পুরো জিনিসটা আমি এখানে তো ডাবল কোড দিয়ে লিখলাম, ডাবল কোড এবং সিঙ্গেল কোডের মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি কোথায়? সো আমরা যদি এই পুরো জিনিসটাকে ডাবল কোডের পরিবর্তে আমি এখানে সিঙ্গেল কোড দিয়ে লিখলাম, সিঙ্গেল কোড দিয়ে লেখার পরে এবার যদি আমি একটু রিলোড করি, দেখেন সে কি করলো, এই যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা কি কিসে নিয়ে এসেছে, নিয়ে আসেনি, সে পুরো জিনিসটাকে একটা টেক্সট হিসেবে কল্পনা করতেছে বা একটা স্ট্রিং, স্ট্রিং কি জিনিস আমরা আস্তে আস্তে জানবো, বা একটা পুরোটাই মনে করেন একটা সেন্টেন্স হিসেবে সে কল্পনা করতেছে, এটাকে সে ভেরিয়েবল হিসেবে ধরতেছে। সো আমরা সিঙ্গেল কোটের ভিতরে কিন্তু ভেরিয়েবল প্রিন্ট করতে পারি না। ভেরিয়েবল যদি প্রিন্ট করতে হয় কোনো কারণে আমাদের সেক্ষেত্রে ডাবল কোট ইউজ করতে হবে সবসময়। বুঝতে পেরেছেন? Yes, sir. তারা কোনো কোয়েশ্চেন করতেছে না, বুঝতেছি না অ্যাকচুয়ালি, বুঝতেছি না কি বুঝতেছেন। জি স্যার, বুঝতেছি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। স্টুডেন্ট নেমটা যদি ডাবল কোটেশনের বাইরে দিতাম, আচ্ছা ভালো কোয়েশ্চেন। স্টুডেন্ট নেমটা ডাবল কোটের বাইরে দিব না, এই জায়গায়, জি ভাই। ঠিক আছে। এটা দেখেন, তবে ওই যে এরর দিচ্ছে একটু, সিনট্যাকটিক্যাল প্রবলেম হয়েছে এখানে। যেমন আমরা যদি একটু রিলোড করি, দেখেন কি দেখাচ্ছে আমাদের এখানে, আমরা সবসময় এরর গুলো করে দেখবো অ্যাকচুয়ালি সে কি মিন করতেছে। এটা কি ধরনের এরর বলতেছে দেখেন তো, সিনট্যাক্স এরর। তার মানে আমরা লেখার সময় কোন একটা জিনিস ভুল করেছি বা সিনট্যাক্স ঠিকঠাক মতো আমাদের হয় না, ঠিক আছে। সে এক ধরনের এক্সপেক্ট করতেছে, আমরা বাট সেটা দিই না। সে এক্সপেক্ট করতেছে হচ্ছে কি এক্সপেক্টিং, এইখানে সে বলতেছে মনে করেন এই জায়গায় একটা কমা এক্সপেক্ট করতেছে সে, ঠিক আছে, সেটাই বলে দিল এটা, ঠিক আছে। তো আমি এবার রিলোড করি, এবার কিন্তু সে সেটা পাচ্ছে, বুঝে গেছে। So, এভাবেও করা যাবে আর। সো এটা আমরা আসবো, এটা একটু সামনের দিকে আছে আর কি আমাদের, বা দুইটা স্ট্রিং একসাথে করে ফেলা বা দুইটা জিনিসকে একসাথে ইউজ করা, সো সেগুলো আমরা পাবো সামনে। সো এই জিনিসটা কি বোঝা গেছে যে আমরা আসলে কিভাবে ভেরিয়েবল ইউজ করবো আর ভেরিয়েবল কিভাবে রিউজেবল হবে। এই যে যেমন আমাদের স্টুডেন্ট নেমটা কিন্তু বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। সো এরকম যদি আমাদের মনে করেন 100টা জায়গায় স্টুডেন্টের নেমটা থাকছে, ঠিক আছে। সো আমি আমাদের প্রথম স্টুডেন্ট আগে করলাম, তারপর পরের স্টুডেন্ট আগে করলে প্রত্যেকটা জায়গায় আমাদের চেঞ্জ করা লাগতো না যদি আমরা ভেরিয়েবল ইউজ না করতাম। তো ভেরিয়েবল ইউজ করার সুবিধাটা যেটা হলো, আমরা জাস্ট ভেরিয়েবলে দিয়ে সেই জায়গাটায় চেঞ্জ করে দিচ্ছি, পুরো সবগুলো জায়গায় যেখানে যেখানে এই ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ভেরিয়েবল ইউজ করার একটা সুবিধা, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা প্রিন্ট, একুর পরিবর্তে আমরা চাইলে এখানে প্রিন্ট ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে ইউজ করলাম হচ্ছে কি প্রিন্ট, প্রিন্ট দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, আউটপুট দেখতে পারি। সো মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে কি প্রিন্ট, ঠিক আছে। আচ্ছা সো প্রিন্ট হচ্ছে একটা ফাংশন বা মেথড বলতে পারেন এখানে।
সো এই অংশটা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে তুলে নিয়ে জাস্ট প্রিন্টের মধ্যে রেখে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি রিভোল্ট করি, দেখেন এটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু একটু আগে আমরা একটা সিস্টেম করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা এখানে কমা সেপারেটর দিয়ে এভাবে লিখেছি, ঠিক আছে? So, এই জিনিসটা যখন আমরা প্রিন্টে লিখতেছি সেই জিনিসটা কি দিচ্ছে, দেখেন তো, রিলোড করো, নিচ্ছে সিনট্যাক্স এরর। সো একো এবং প্রিন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, একো হচ্ছে একাধিক আর্গুমেন্ট সে একসাথে নিতে পারে, বা একাধিক হচ্ছে আপনার ভেরিয়েবল বা এই ধরনের একাধিক জিনিসপত্র একই ক্ষেত্রে একসাথে দিতে পারে, ঠিক আছে, যেটা সে প্রিন্ট করতে পারে। বাট আমাদের প্রিন্ট যেটা, সেটা শুধুমাত্র একটা স্টেটমেন্টই একবারে প্রিন্ট করতে পারে। সেখানে যদি আমরা একাধিক স্টেটমেন্ট দিয়ে থাকি বা একাধিক জিনিসপত্র এখানে দিয়ে থাকি, সেক্ষেত্রে সে সেগুলাকে প্রিন্ট করতে পারে না। সো এটাই হচ্ছে একো এবং প্রিন্টের মধ্যে ডিফারেন্স, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, সো প্রিন্ট আপনি চাইলে এখানে যে প্যারেনথেসিস দিতে হবে এরকম না, না দিলেও চলবে আর কি, ঠিক আছে? আমি প্যারেনথেসিস দিলাম না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই জায়গায় এরর ধরতেছে, কেন আমরা দুইটা স্টেটমেন্ট ইউজ করি, যদি আমরা সিঙ্গেল স্টেটমেন্ট ইউজ করতাম কোনো এরর ধরতো না, ঠিক আছে? স্যার তাহলে স্যার বলো। স্যার তাহলে স্যার প্রিন্ট স্টেটমেন্টের প্রয়োজন কেন স্যার? আমাদের প্রিন্টটা অনেক জায়গায় আসলে প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইন কোন একটা টেক্সট বা মার্কআপ কন্টেন্ট আমাদের শো করানো লাগছে, বা কমান্ড লাইন, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট ব্যবহার করে থাকি কমান্ড লাইনের ক্ষেত্রে, যেমন আমরা স্ক্রিপ্ট ক্যারেক্টার গুলাকে প্রিন্ট করার সময়, বা অনেক সময় দেখা যায় কি সেগুলা সরাসরি কোথায় আসে না, আপনার এই যে ব্রাউজারে সরাসরি শো করতে পারে না। So, এই জিনিসগুলো আমরা আবার চাইলে কি করতে পারি, এই ধরনের কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমরা প্রিন্টের মাধ্যমে শো করাইতে পারি আর কি, ঠিক আছে? হুম? যেমন কনসোলে প্রিন্ট করতে হয়, এই ধরনের কিছু স্ক্যাপ ক্যারেক্টার আছে, স্ল্যাশ দিয়ে যেগুলো আছে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? কারো কোয়েশ্চেন? পিএইচপি কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? PHP তো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, না আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন আগে? হ্যাঁ, সি সি প্লাস প্লাস। হ্যাঁ, তো এগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, PHP হচ্ছে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর এটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি করে, এই যে পেজের স্ট্রাকচার তৈরি করা, ডিজাইন তৈরি করা, বা লেআউট তৈরি করা, এই কাজগুলো আমরা মার্কআপ দিয়ে করে থাকি। মার্কআপ ল্যাঙ্গুয়েজে যেমন আপনি দুইটা নাম্বারকে অ্যাড করতে পারবেন, যোগ করতে পারবেন, ঠিক আছে না? ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি না, সেখানে বিভিন্ন মেজারমেন্ট আছে, সেগুলো কি আমরা HTML দিয়ে করতে পারি? পারি না, ঠিক আছে? সো লজিক রিলেটেড কাজ আমরা HTML দিয়ে করতে পারি না। এই জিনিসগুলো শুধুমাত্র করা যায় কি দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো PHP হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলোর মাধ্যমে যেটা দিয়ে আমরা এই যে এটা ওয়েবের জন্য ডিজাইন করা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। বেসিক্যালি এটা ওয়েবের জন্য করা হয়েছিল কাজটা, বুঝছেন? এটা কি জাভাস্ক্রিপ্টের মতো? না, জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্ভার সাইড। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারে রান করে একটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝতে পারছি। স্যার জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হলে স্যার ওইখানে লজিক ইউজ করে কেন স্যার? ফ্রন্ট এন্ডে আমরা তো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলোতে লজিক ইউজ করতে পারবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সেখানে আপনি লজিক ইউজ করতে পারবেন বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আমরা ওয়েবের ক্ষেত্রে ফ্রন্ট এন্ডে ইউজ করি, জি স্যার। বুঝছেন? আর কারো কোয়েশ্চেন আছে? স্যার প্রিন্ট স্টেটমেন্ট আর এकोটার পার্থক্যটা আরেকবার একটু বললে ভালো হতো।
এই যে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা দুইটা স্টেটমেন্ট একসাথে প্রিন্ট করতে পারি। যেমন আমরা এখানে স্টুডেন্ট নেম একটু আগে যেটা দিয়েছিলাম, ঠিক আছে, এটাতে সে এরর ধরতেছে, ঠিক আছে। এই যে আমরা যদি ক্লিক করে এরর ধরতেছে, বাট এই জায়গায় যদি আমরা একু ইউজ করতাম প্রিন্টের পরিবর্তে, এই যে এররটা চলে গেল, ঠিক আছে। সে একাধিক আর্গুমেন্ট বা স্টেটমেন্ট দিতে পারে আর কি, ঠিক আছে। অর্থাৎ প্রিন্ট স্টেটমেন্টটা শুধুমাত্র সিঙ্গেল স্টেটমেন্ট দিতে পারে, আর একু হচ্ছে আমাদের দুটাই নিতে পারে, ঠিক আছে, মানে একাধিক স্টেটমেন্ট একসাথে নিতে পারে, বুঝে গেছে? আচ্ছা, এখানে আরেকটা একজন কোয়েশ্চেন করছিলেন না, যে ওই জিনিসটা আপনারা বুঝছেন কিনা, যে প্রিন্ট কেন ইউজ করবো, যেহেতু এটা সিঙ্গেল লাইন, সরি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট সে আমাদেরকে দেয়, এই জিনিসটা সবাই কি বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। এইটা হচ্ছে প্রিন্টের যে পারফরমেন্স, সেটা স্লাইটলি কিন্তু একটু বেটার পারফর্ম করে। আরেকটা বিষয় হচ্ছে কি, একু কিন্তু কোনো ধরনের ভ্যালু রিটার্ন করতে পারে না। প্রিন্ট যেহেতু ফাংশন, সে কিন্তু ভ্যালু রিটার্ন করা আমরা করাইতে পারি আর কি, ঠিক আছে, বুঝছেন? জি স্যার। বুঝছেন কিনা? যদি আমাদের রিটার্ন টাইপ ভ্যালু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট ইউজ করতে পারি। ওকে, সো যেটা আমরা বলছিলাম, এই জায়গাগুলো ক্লিয়ার নেই, আলোচনা করলাম। জি স্যার। জি স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা একটু ডাটা টাইপ নিয়ে আলোচনা করে আপনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করে দেবো, খুব বেশি কিছু করাবো না। ডাটা টাইপ, ডাটা টাইপ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, মানে ডাটার বিভিন্ন ধরন, ঠিক আছে। সাপোজ আমরা মনে করেন হচ্ছে কি চায়নার কোন একজন লোক আমাদের সাথে কথা বলতেছে, যদি ওই ল্যাঙ্গুয়েজ আমাদের জানা না থাকে, তখন কিন্তু আমরা ও যদি কথা বলে কোনো কিছুই বুঝতে পারবো না। অ্যাকচুয়ালি সে কি ধরনের ডাটা ট্রান্সফার করতেছে বা টাইপ বলতেছে, আমরা সেটা কিন্তু রিকগনাইজ করতে পারি না, যার কারণে হচ্ছে আমরা বুঝতে পারি। সেম ভাবে আপনার সাথে যদি বাংলায় কেউ কথা বলে, আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন বা জিনিসটা ক্রিয়েট করতে পারতেছেন। সো আমরা যদি এখানে, যেমন এখানে আমি মনে করেন 5 দিন, সে খুব ইজিলি চিনতে পারতেছে কি জিনিস, কোনো ধরনের এরর সে আমাদেরকে দিচ্ছে না। বাট আমি যদি এখানে হ্যালো লিখে দেই, এটা আসলে কি ধরনের ডাটা সে কিন্তু রিকগনাইজ করতে পারতেছে। এটা রিলোড করে এটা দেখে আনকট এরর, আনডিফাইন্ড কনস্ট্যান্ট বলতেছে হ্যালো, হ্যালোটাকে সে এরর ধরতেছে। তার মানে এটা আসলে কি ধরনের ডাটা সে কিন্তু রিকগনাইজ করতে পারতেছে না বা চিনতে পারতেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড করার সময় তো এখানের মধ্যে বেশ কিছু অ্যাকচুয়ালি ডাটা টাইপ দিয়ে দেওয়া হয়, মানে বেশ কিছু ডাটা সেখানে সেট আপ করে দেওয়া হয়, বা এভাবে বলতে পারেন সেখানে ইন্টিগ্রেট করা থাকে, বা যেগুলা সে বুঝতে পারে এগুলো এই ধরনের ডাটা, এটা এই ধরনের ডাটা। তো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন ডেভেলপ করা হয়, তখনই আসলে এখানে কিছু ডাটা টাইপ বা কিছু ডাটা, নির্দিষ্ট ডাটা সেখানে আসলে দিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে সে আসলে রিকগনাইজ করতে পারে এটা কোন ধরনের ডাটা। যেমন আপনারা হচ্ছে সি বা সি প্লাস প্লাস যারা পড়ছেন, সেখানে দুই ধরনের ডাটা আপনারা দেখছেন, যেমন অ্যানশিয়েন্ট ডাটা টাইপ ছিল, ঠিক আছে, বা সেই অ্যানশিয়েন্ট ডাটা টাইপ গুলাকে ইউজ করে আবার কিছু ট্রেডিশনাল বা নতুন ডাটা টাইপ ছিল, যেমন স্ট্রিং আমরা যেগুলাকে বলে থাকি, ঠিক আছে। সো এটার সাথে যদি কম্পেয়ার করে, সো এখানে যেমন আমরা 5 যখন লিখলাম, সে কিন্তু 5টাকে রিকগনাইজ করতে পারতেছে, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা নাম্বার বা সেটা একটা নির্দিষ্ট ডাটা সে চিনতে পারতেছে, কোনো ধরনের এরর সে আমাদেরকে দিচ্ছে না। বাট আমরা যখনই হ্যালো লিখতেছি, সেটাকে সে চিনতে পারতেছে, তার মানে এই ধরনের কোনো ডাটার টাইপ বা ডাটার ধরন এর মধ্যে কিন্তু সেট আপ করা নাই, যার কারণে সে কিন্তু এটা কি ধরনের ডাটা সেটাকে সে রিকগনাইজ করতে পারতেছে না, চিনতে পারতেছে। এখন একাধিক কম্বিনেশন অফ ক্যারেক্টার বা একাধিক ক্যারেক্টার যদি আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের ডাটাটাকে যদি রিকগনাইজ করাইতে হয়, সেক্ষেত্রে একটা প্রসেস আছে, সেটার মাধ্যমে আমরা সেটাকে রিকগনাইজ করাইতে পারি। সো পিএইচপি তে বেশ কিছু বিল্ট ইন ডাটা টাইপ আছে, মানে যেগুলাকে সে অটোমেটিক চিনতে পারে। আমরা যখনই ডাটাগুলো লিখি, তখন সেগুলাকে অটোমেটিক রিকগনাইজ করতে পারে বা বুঝতে পারে এটা কি ধরনের ডাটা।
যেগুলো আসলে পিএইচপি বিল্ড করার সময় তৈরি করে দেওয়া হয়েছে, এই ধরনের ডাটাগুলোকে বিল্ডিং ডাটা টাইপ বলা হচ্ছে। সো এই ধরনের আসলে অনেকগুলা ডাটা টাইপ আছে বিল্ডিং ডাটা টাইপ। সো এটা ছাড়া যদি আমরা ইন জেনারেল চিন্তা করি, পিএইচপি আসলে বেশ কিছু ডাটা টাইপ সাপোর্ট করে, যেমন হচ্ছে আমাদের স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, বুলিয়ান আছে, অ্যারে আছে, অবজেক্ট আছে, নাল আছে, তারপর হচ্ছে রিসোর্সেস আছে। সো আমাদের যদি কোনো একটা সেন্টেন্স লিখতে হয় অথবা কম্বিনেশন অফ ক্যারেক্টার যদি আমাদের লিখতে হয়, মানে হচ্ছে একাধিক ক্যারেক্টার বা একাধিক সেন্টেন্সকে যদি আমাদের একসাথে লিখতে হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডাটা টাইপের মাধ্যমে আমাদের সেটাকে কিন্তু বোঝাইতে হবে পিএইচপি। ওই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার বা কম্বিনেশন অফ ক্যারেক্টার, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার মিলে আমরা যে জিনিসটা দেখি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং। এখন স্ট্রিং লেখার কিছু টেকনিক আছে। স্ট্রিং লেখার সিস্টেমটা হচ্ছে হয় ডাবল কোট দিয়ে স্ট্রিংটা আমাদের লিখতে হবে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে। সো আমি যদি এখন এটার দুই পাশে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়ে দিই, এই এররটা আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে সে এখন কিন্তু রিকগনাইজ করতে পারতেছে, বুঝতে পারতেছে এটা আসলে কি ধরনের ডাটা। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা। সো আমি যদি এখানে আমাদের আসলে আরো বেশ কিছু ধরনের ডাটা টাইপ আছে, যেমন হচ্ছে কি আমাদের আছে ইন্টিজার আছে, ফ্লোট আছে, বুলিয়ান আছে, যেগুলো হচ্ছে সে অটোমেটিক চিনতে পারে। যেমন আমি এখানে 5 দিলাম, সেটা একটা নাম্বার, সে অটোমেটিক সেটাকে চিনতে পারতেছে। সো এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে মনে, এটা কি ধরনের ডাটা, এটার টাইপটা আসলে কি ধরনের, সেটা আমরা চেক করবো কিভাবে? এই জিনিসটা চেক করতে পারি আমরা কিসের মাধ্যমে? বার ডাউন একটা ফাংশন আছে, এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি চেক করতে পারি। সো বার ডাউনের ভিতরে যদি আমরা হচ্ছে ভেরিয়েবলটা দিয়ে দিই, যেমন হচ্ছে স্টুডেন্ট নিয়েছিলাম, এইখানে আমরা যদি 5 ভেরিয়েবলটা দিয়ে দিই, এবার যদি আমরা রিলোড করি, যে এখানে কি ধরনের ডাটা বলতেছে, এটা আইএনটি মানে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, ডাটার ভ্যালুটা হচ্ছে 5, ঠিক আছে? এবার যদি আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিই ডাবল কোটেশনের ভিতরে, এখানে জাস্ট হ্যালো দিয়ে দিই, এবার যদি আমরা রিলোড করি, দেখেন স্ট্রিং টাইপের ডাটা, ঠিক আছে? তো এইভাবে করে আমরা কিন্তু ডাটা টাইপটা বুঝতে পারি আর কোনটা কি ধরনের ডাটা। সো পিএইচপি তে বিল্ট ইন ডাটা টাইপ আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে আমাদের কি আছে, বুলিয়ান টাইপের ডাটা আছে, ট্রু ফলস, যেটাকে আমরা বলে থাকি। সো নরমালি আমরা কিন্তু হ্যালো লিখলে সে কিন্তু রিকগনাইজ করতে পারতেছি, বাট আমরা যদি জাস্ট এখানে ট্রু লিখি, সেটাকে কিন্তু সে খুব ইজিলি রিকগনাইজ করতে পারে। কারণ হচ্ছে এই ট্রু নাম দিয়ে কিন্তু একটা বিল্ট ইন ডাটা টাইপ কিন্তু এর মধ্যে আছে, যেটাকে বুলিয়ান ডাটা টাইপ বলে। সো এই ওয়ার্ডটাকে সে কিন্তু রিকগনাইজ করতে পারে, অথবা আমরা যদি ফলস লিখি, সেটাকে সে রিকগনাইজ করতে পারে। অন্য ওয়ার্ড লিখলে কিন্তু সেটাকে সে রিকগনাইজ করতে পারবে না। সো এটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, যার কারণে সে রিকগনাইজ করতে পারে। যেমন এখানে বলে দিচ্ছি, সে হচ্ছে এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডাটা, ট্রু এবং ফলস। তারপর হচ্ছে কি আমাদের ফ্লোট টাইপের ডাটা আছে, যেমন হচ্ছে আমরা পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট দিয়ে যদি কোনো ধরনের ডাটা লিখি। এরপর আমাদের অ্যারে আছে, অবজেক্ট আছে, নাল আছে, তারপর হচ্ছে রিসোর্সেস আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা আসলে ডাটা টাইপকে এক্সপ্লোর করবো। সো এই ডাটা টাইপ গুলো অ্যাকচুয়ালি পিএইচপি তে হতে পারে, কি কি ধরনের ডাটা টাইপ হতে পারে সেটার একটা এক্সাম্পল আপনাদের বললাম। এইটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে ডাটা টাইপ কে? হ্যাঁ স্যার। সো আশা করছি সবাই আইডিয়া পাইছেন, বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া ছিল। আমি স্যার নিউ লাইন আহ, প্রিন্ট করার জন্য কি দিতে হয়? বুঝি নাই। নিউ লাইন প্রিন্ট করার জন্য আমি যদি অনেকগুলা একসাথে আউটপুট দেখাতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা নিউ লাইনে প্রিন্ট হবে, তার জন্য মাঝে কিছু ইউজ করতে হয়, স্ল্যাশ এন বা কিছু ইউজ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, স্ল্যাশ এন দিয়ে করা যাবে, অথবা এখানে আরেকটা বিষয় আছে, পিএইচপি এটা তো আসলে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা এইচটিএমএল ইউজ করে। এটা কি করে, এই ল্যাঙ্গুয়েজটা যখনই আমাদের হচ্ছে ক্লায়েন্ট এন্ডে আসে, কিন্তু এইচটিএমএল সিএসএস কনভার্ট হয়ে যায়, আমরা যেটা বলেছিলাম, ঠিক আছে? তার মানে এখানে এইচটিএমএল ইন্টিগ্রেট করা যাবে। এইচটিএমএল এ আমরা নতুন লাইন প্রিন্ট করার জন্য কিভাবে করব? ব্রেক ইউজ, ঠিক আছে না? ব্রেক টেক বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ, ঠিক আছে? সো এখানে সাপোজ আমি একটু
এই কোডটি সাপোজ এখানে কি বলছে হচ্ছে হ্যালো, এটার পর আমি একটা বিআর ট্যাগ ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে কিন্তু লেখা যাবে। ঠিক আছে, মানে HTML ট্যাগগুলো কিন্তু এভাবে লেখা যাবে। আবার এটি করছি আমরা, এখানে বলছি হচ্ছে কি হাই। ঠিক আছে, সো এভাবে দিয়ে দিলাম আমরা। সো দেখবেন হাই এই টেক্সটটা এই লাইনে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমরা এইভাবে করতে পারি যে হাইটাকে আমরা নিউ লাইনে প্রিন্ট করব। ঠিক আছে, এই যে, ঠিক আছে, বুঝে গেছে, এভাবে করা যাবে। হ্যাঁ স্যার। এবং পুরো জিনিসটাকে সাপোজ আপনি চাচ্ছেন হচ্ছে H1 ট্যাগের ভিতরে রাখবেন, মানে হোল্ড করে দেখাবো আমরা সেটাকে। সো আমরা সেটাও করতে পারি স্ল্যাশ H1, এই যে আচ্ছা, ব্র্যাকেট পরে H1 ইউজ করি এখানে শুরুতে দিতে হবে, এটা এই জায়গায় ক্লোজ করতে হবে, তারপর ব্র্যাকেট এই করে দুই ট্যাগটা আসবে। আচ্ছা, একটু দেখি আমাদের এখানে কি এটা কাজ করছে না। না, কাজটা করতেছে না, কাজ করছে না। এখানে যেমন আমরা H1 ইউজ করতে পারি, তারপর হচ্ছে কি আমরা আরো যে ট্যাগ গুলো আছে সবগুলাই ব্যবহার করা যাবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার বুঝছি। So, এভাবে লেখা যাবে। সো আমরা দেখবো এগুলো আসলে আমরা HTML এবং PHP ইন্টিগ্রেট করে আমরা এটা ইউজ করব। সো এখানে মজার বিষয় হচ্ছে আপনি যদি HTML লিখেন মাঝখানে, সেক্ষেত্রে অবশ্যই PHP টা ক্লোজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি শুধুমাত্র PHP লিখি সেটাকে ক্লোজ না করলেও হবে। যেমন আমরা যদি এখানে রিলোড করি কোনো ধরনের এরর দিই না, বাট আমি যদি মাঝখানে কোনো কারণে এখানে HTML এর কোনো স্ট্রাকচার লিখি বা আমরা ইউজ করি, সেক্ষেত্রে এটা অবশ্যই ক্লোজ করতে হবে। বুঝছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার পিএইচপি অনেক ওল্ড একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এখন বর্তমান যুগে পাইথনের যুগে আর নোড.জেএস জাভাস্ক্রিপ্টের যুগে স্যার পাইথন কতটা কাজে, পিএইচপি কতটা কাজে দিবে? যত আপডেট হচ্ছে মানে ব্যাক এন্ডের কাজ পিএইচপির বদল তো ওগুলোও করা যায়, নোড.জেএস দিয়েও করা যায় বা পাইথন দিয়েও করা যায়। যেটার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে, ফেসবুক কিন্তু এখন PHP করে চলতেছে। না স্যার বলছি স্যার পিএইচপি তে এমন কি আছে যে এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখলে এটা শিখতে হবে বা অন্য অন্য কোনো দিয়ে পারবো না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পারবো না, পিএইচপি দিয়ে করতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক না, আছে কি? এরকম কোনো বাধ্যতামূলক নাই। আপনি নোড.জেএস দিয়ে করতে পারতেছেন না ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, জি পাইথন দিয়ে করা যাচ্ছে, জেঙ্গো দিয়ে। তবে পাইথন তো ডেডিকেটেড না এটার জন্য, ওয়েবের জন্য, ঠিক আছে না? তবে পাইথনের যেটা নিউ ফ্রেমওয়ার্ক আসছে জেঙ্গো, আপনার নিউ না Rust। হচ্ছে, সেটা দিয়ে করা যাচ্ছে ওয়েব ফ্রেমওয়ার্ক, স্যার সেটা কোনটা দিয়েও করা বেটার যায়। বাট পিএইচপি তে? PHP আমরা কেন করতেছি, এটার বেশ কিছু কারণ আছে। PHP কিন্তু মার্কেট আছে অনেক দিন ধরে, PHP কমিউনিটি কিন্তু অনেক লার্জ, প্লাস হচ্ছে PHP সেক্টরও কিন্তু মোটামুটি ভালোই ইলাবোরেটেড। এটা ছাড়া হচ্ছে PHP তে আমরা যদি চিন্তা করি, ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু PHP এর উপরে দাঁড়ায় আছে। ঠিক আছে না? পুরো জিনিসটা কিন্তু PHP দিয়ে তৈরি করা, এবং PHP হচ্ছে ইজি। আর তাছাড়া বর্তমানে PHP এর খুবই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, এটা দিয়ে আমরা খুব ইজিলি সিস্টেম ডেভেলপ করতে পারি। ঠিক আছে, জি আপনি চাইলে নোড.জেএস দিয়ে করতে পারবো, বর্তমানে তো সেটা অনেক পপুলার আছে। তবে PHP শেখাটা আমার তুলনামূলক ইজি অন্যান্য গুলো। দুই তিনটা একসাথে শেখা যাবে, নলেজ নোড.জেএস জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি একসাথে শিখে রাখলে সম্ভব? সম্ভব তো, তবে আমি রিকমেন্ড করবো আপনারা দুই তিনটা শিখবেন। ঠিক আছে, যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে কি প্রথমে একটা শিখে ফেলবেন। ঠিক আছে, যখন আপনি PHP শিখতেছেন PHP টা শেষ করে দেবেন। ঠিক আছে, তারপর অন্যটা ধরবেন, ওকে স্যার। নাহলে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে। মোটামুটি সবগুলার সিস্টেম গুলো আসলে সেম, ওখানেও গিয়ে আপনি দেখবেন ব্যাকএন্ডে হয়তো ফাইল নিয়ে কাজ করতে হচ্ছে,
অন্যান্য জিনিসগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হয়, বাট জিনিসটা কিন্তু সেম। জবের ক্ষেত্রে Concept টা যারা same রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে ব্যাকএন্ডের জন্য এটা থাকতে হবে স্কিল পিএইচপি বা ইয়াতে কি স্যার জব রিকোয়ারমেন্টে নোড.জেএস বা পিএইচপি এরকম নির্ধারণ করে দেয় না স্যার? তো এই জন্য বললাম আর কি স্যার যে পিএইচপি কতটা কাজে দিবে জব ফিল্ডে। পিএইচপি জব ফিল্ডে কাজ আছে আর কি। শুধু পিএইচপি শিখে তো আসলে কাজ নাই আসলে বলতে গেলে। পিএইচপি আমরা শিখি হচ্ছে কিসের জন্য? ল্যারাভেল শেখার জন্য, ঠিক আছে না? জি। পিএইচপি পরে যদি আপনি ল্যারাভেলটা ভালো মতো শিখতে পারেন, অবশ্যই দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া ওই যেমন ধরুন আমরা অনেক সময় ক্লোন বানাই থাকি, নেটফ্লিক্স এর ক্লোন। তো এইটা আমি যদি পাইথন জ্যাঙ্গো দিয়ে যদি বানাই, হ্যাঁ ভাইয়া, এটা যদি পাইথন জ্যাঙ্গো দিয়ে যদি বানাতে পারি, একই জিনিসটা কি আমি আবার পিএইচপি লারাভেল দিয়ে বানাতে পারবো ক্লোনটা? হ্যাঁ, আর দেখতে একই রকম হবে, কাজও একই রকমই করবে। হ্যাঁ, করা যাবে। তাহলে ভাইয়া মানে এখন ফ্রেমওয়ার্ক ক্ষেত্রে যখন কাজ করি, তখন ভাইয়া যে কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করা ভালো হবে নাকি একাধিক ফ্রেমওয়ার্ক মানে ইউজ করতে জানাটা ভালো? আপনি কোনটা মানে রেফার করেন? প্রথমত একটাতে এক্সপার্ট হতে হবে, তারপর আপনি মাল্টিপল জায়গায় সুইচ করাটা এর পরের বিষয়। But যে কোনো একটাতে ভালো মতো এক্সপার্ট হতে হবে। সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখি যে ভাইয়া মানে অনেকে সিভির মধ্যে অনেক ধরনের জিনিসপাতি অ্যাড করে রাখে, মানে নোট.জেএস নিয়ে কাজ করতে পারে, আবার পাইথন জ্যাঙ্গো। তো এখন এটা মানে কিভাবে হেল্প করে জিনিসটা, মানে কোম্পানি কি ওকে যে কোনো একটা জিনিস দিয়ে কাজ করাতে পারবে নাকি তাহলে সবগুলো দিয়ে কাজ না, করাবে মানে? আসলে এক্সপার্টাইজটা তো ডিপেন্ড করে অনেক, সবার কিন্তু সবগুলোতে এক্সপার্টাইজ থাকে না, বাট হচ্ছে সবগুলো ফ্যামিলিয়ার অনেকে থাকে, মানে যাদের কাজ করছে যা, এটা থাকতে পারে। বাট সবারই দেখবেন এক্সপার্টাইজ হচ্ছে একটাই, যে কোনো একটাকে সে মেজর ধরে কাজ করে। বাকিগুলা মনে করেন কাজ করতে করতে অনেকের হচ্ছে মোটামুটি চলে আসে। আপনি পিএইচপি শিখলেন, আপনার হচ্ছে দীর্ঘদিন আবার নোট.জেএস নিয়ে কাজ করা লাগছে, সেক্ষেত্রে আপনার নোট.জেএস একটা ভালো আইডিয়া হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে সে হয়তো দুইটা জায়গায় কাজ করতে পারে, বাট প্রথমের দিকে আপনার একটাতে এক্সপার্ট হওয়া উচিত। আচ্ছা ভাই, ইদানিং ওয়ার্ডপ্রেসের একটা জিনিস শোনা যাচ্ছে, এটা কি পিএইচপির সাথে কোনোভাবে রিলেটেড? ওয়ার্ডপ্রেস পুরোটা পিএইচপির উপর দাঁড়িয়ে না, ওয়ার্ডপ্রেস এর সিস্টেমটা পুরোটাই পিএইচপি দিয়ে করে। তো ওয়ার্ডপ্রেস শুধু আমরা কাজ করতে পারি। তো আপনারা হচ্ছে যারা দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখানে আমি আসলে তেমন কিছুই দেখাই না, জাস্ট হচ্ছে আইডিয়া দিচ্ছি, বেসিক আইডিয়া আমরা দিচ্ছি। আমরা আস্তে আস্তে ইন ডেপথে যাবো ক্লাস, তবে একটু নোশন নিয়ে আসতে হবে। ক্লাস আর কোন দিন হবে? সপ্তাহে কয়বার? টানা নিয়ে ফেলতে চাচ্ছি, হয়তো মাঝখানে একটু তবে আমাদের আগামীকাল ক্লাস। ঠিক আছে, তাহলে সবাই থাকেন, সুস্থ থাকেন। আমরা এখানে একটু